বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা সাইডলাইনে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদীর সাথে। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্র বলছেন বিএনপি নেতারা। দলটির অপকর্মের বিচার দাবি। জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। দেশে প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সার আক্রান্ত। ওষুধের বাড়তি দামে বিপাকে রোগীরা। সরকারি হাসপাতালে নেই রেডিওথেরাপি। সিরিয়াল করার পরে দেয় এখন মেশিন নষ্ট, মেশিন ঠিক হয় না। তখন অসুস্থ বেশি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, এখন আবার পরীক্ষা দিচ্ছে নতুন করে। ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন অনেকে। শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ট্রেন যাত্রীরা। বিনোদন কেন্দ্রগুলোতে এখনো পর্যটক ঢল। ঈদের আনন্দ নেই রংপুরের 7 শহীদ পরিবারে। পিতাহারা সন্তানের আর সন্তান হারানো মা বাবার চোখে মুখে হাহাকার। অনিয়ম আর দুর্নীতির আখড়া কুষ্টিয়া এলইজিডি অফিস। সড়কের উন্নয়নের নামে চলছে লুটপাট, দেখার যেন কেউ নেই। এবং ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের মৃতের সংখ্যা ছাড়ালো 3000। ত্রাণের জন্য হাহাকার। যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতার স্বাক্ষর সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন খাতের কানেক্টিভিটির 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের বিমস্টেক সম্মেলনে। রাজনীতিতে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ ও বিচারিক প্রক্রিয়া। এই অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রের ধারক। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মনে করেন, আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা বা বের করে দেওয়ার বিএনপি কেউ নয়। দলটির গণহত্যা সহ সব অন্যায় অপকর্মের বিচারের দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জনগণকে উপেক্ষা করে পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখতে দীর্ঘ 16 বছরে বিরোধী মতের হাজারো মানুষকে গুম খুনের অভিযোগ আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের 1 মাসেই হত্যার শিকার হয়েছে প্রায় 2000 মানুষ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সম্প্রতি পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন নিয়ে আলোচনায় আবার সামনে এসেছে দলটির পুনর্বাসনের ইস্যু। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, যারা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের বিচার সবার আগে নিশ্চিত করা জরুরি। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, আওয়ামী লীগের পদে ব্যবহার করে সরকারি আওয়ামী লীগকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। সরকারের যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে, ষড়যন্ত্র কিনা সেটাও আমি বলতে পারবো না। আমি এটা বলতে চাই না কোনোটাই, বাট আমি শুধু এজ নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলের কোনো চরিত্রই আওয়ামী লীগের নেই। 4 সপ্তাহের মধ্যে 2000 মানুষকে হত্যা করেছে গণহত্যার কায়দায়। আসমান থেকে গুলি করে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে। সেই একটি ফ্যাসিবাদী দলকে বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে তাদেরকে রাজনৈতিক মাঠে স্বাগতম জানাবে, অনুমতি দিবে? আমার তো মনে হয় না। এখন গণচেতনার বাইরে গিয়ে, জনগণের অনুভূতির বাইরে গিয়ে এবং
জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কি কোনো রাজনীতি চলে না। আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা তা জনগণই নির্ধারণ করবে দাবি সালাউদ্দিন আহমেদের। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য সংবিধানের আর্টিকেল 47-এর অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, এবং সেই হিসেবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন সেই দায়িত্ব সরকারের, আর জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে বলেও জানান বিএনপি নেতারা। তাদের ডিএনএতে সমস্যা আছে। তারা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল তখনই তারা একনায়কতন্ত্রের চর্চা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রথমবার মাঠ পর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে আসে এমন তথ্য, যার 7.5% আক্রান্তের পর কোনো চিকিৎসা নেন না। মাত্রাতিরিক্ত ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় দুর্বিষহ জীবন পার করতে হয় এসব রোগীকে। ক্যান্সার চিকিৎসায় কার্যকর রেডিওথেরাপি মেশিনের একটিও সচল নেই সরকারি পর্যায়ে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নরসিংদীর সকিনা বেগম 5 মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। 3 মাস আগে রেডিওথেরাপির পরামর্শ দেন চিকিৎসকরা। মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এদিন কোনো চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। সিরিয়াল করার পরে দেয় এখন মেশিন নষ্ট, মেশিন ঠিক হয় না। তখন অসুস্থ বেশি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, এখন আবার পরীক্ষা দিচ্ছে নতুন করে। একই অভিজ্ঞতা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর। দীর্ঘ ভোগান্তি ছাড়া কোনো চিকিৎসাই মেলে না সরকারি হাসপাতালে। টঙ্গী থেকে 2 দিন আইছি, এর আগের দিন সাভার থেকে আইছি। তো আমরা অত দূর দিয়ে বারবার আইতে পারি লুকিয়ে। আমরা গরিব মানুষ, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এটা খালি নামে সরকারি হাসপাতাল। দেশে ক্যান্সার নিয়ে মাঠ পর্যায়ে কোনো গবেষণাও নেই। তবে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত, যার 7% বেশি কোনো চিকিৎসাই নেন না। সরকারি পর্যায়ে 20টি রেডিওথেরাপি মেশিন থাকলেও বর্তমানে তার কোনোটি সচল নয়। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্যান্সারে সময় মতো রেডিওথেরাপি দিলেই সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। কিছু রোগ আছে শুধু রেডিওথেরাপি দিয়ে ভালো হয়ে যায়, যেমন সার্ভিক্সের ক্যান্সার, তারপরে আপনার আমাদের এই ভোগাল কর্ডের ক্যান্সার, তারপরে কিছু যেগুলো স্টেজ 1, 2 আপনার লিম্ফোমা আছে, রেডিয়েশন দিলে ভালো হয়ে যেতে পারে। অনেক রোগ আছে শুধু রেডিয়েশনই কিউর হয়ে যাবে, আর কিছু আছে কেমোথেরাপি রেডিওথেরাপি দুইটাই লাগে। বিদেশে যেসব রোগী চিকিৎসা নিতে যায় তার অর্ধেকের বেশি ক্যান্সারে আক্রান্ত। এ অবস্থায় সরকারি সুযোগ সুবিধা বাড়ানো জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা হিসেবে রেডিওথেরাপি যদি মেশিনগুলো সরকারিভাবে স্থাপনা করা যায় তাহলে সেখান থেকে রোগীরা উন্নত চিকিৎসাটা পেতে পারে এবং এটা সাশ্রয়ীও বটে। আমাদের যেগুলো যে খরচের কথা চিন্তা করি সেই তুলনায় বেশ সাশ্রয়ী। 2014 সালের পর সরকারি পর্যায়ে কোনো রেডিওথেরাপির মেশিন যুক্ত হয়নি। এখাতে সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিটা ক্যান্সার চিকিৎসায় সলিড টিউমারের 50 থেকে 70% ক্ষেত্রে রেডিয়েশন অ্যাপ্লাই করা হয় ইউরোপ এবং আমেরিকায়। মানে 100 রোগী যদি হয় সলিড ক্যান্সারের 50 থেকে 70, সেটা যদি বাংলাদেশে আসেন সর্বোচ্চ 10 থেকে 15 জন। কারণ কি? স্কারসিটি অফ মেশিনারিজ। চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইন মোস্ট অফ দ্য অকেশনস বর্তমানে যা হয় সেটা হচ্ছে পিপল মাইগ্রেট করে। মানুষ বাঁচতে চায়, গরিবও বাঁচতে চায়, বড় লোক, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে সে মাইগ্রেট করবে ট্রান্স বর্ডার। এবং এই টাকাটা কার যাচ্ছে? হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেল স্টেশন, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে নগরবাসীর এই ফেরার চিত্র দেখা গেছে।
তবে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখা মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ঈদে কমলাপুর রেল স্টেশন থেকেই সবচেয়ে বেশি মানুষ ট্রেনে যাত্রা করে। এ কারণে বাড়তি নজরদারি রাখা হয়েছে। ঈদ যাত্রায় প্রতিদিন ৭১টি ট্রেন চলাচল করছে। বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলেও এ সময় জানিয়েছেন তারা। ঈদের চতুর্থ দিনেও রাজধানীর পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন জাতীয় চিড়িয়াখানা, হাতিঝিল, বলধা গার্ডেন সহ রাজধানীর বিভিন্ন পার্ক ও মিউজিয়ামে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, হাতিঝিল, বলধা গার্ডেন সহ অন্যান্য পর্যটন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন ও নিকট আত্মীয় নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে এসেছেন অনেকে। এদিকে হাতিঝিলে ভ্রমণ প্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার, পরিজন ও প্রিয় মানুষদের সাথে নিয়ে ঈদের এই সময়ে একটু আনন্দের আশায় বিনোদন পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন এক বিনোদন কেন্দ্র থেকে অন্য বিনোদন কেন্দ্রে। ঈদের হাসি খুশি আর আনন্দ নেই রংপুরের ৭ পরিবারে। গেল জুলাই আগস্টে পিতাহারা সন্তানের চোখে মুখে দুঃস্বপ্ন আর সন্তান হারানো পিতামাতার চোখে মুখে হাহাকার। এই দুয়ে মিলে মলিন তাদের ঈদ আনন্দ। সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ৭ মাস আগে নারী ছেঁড়া ধন মানিককে হারিয়েছে নূরজাহান বেগম। শিশু থেকে যুবক হয়ে মায়ের প্রতি তার ভালোবাসার স্মৃতিগুলো আজ কেবল কষ্ট বাড়ায়। গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মানিক। ছেলেহারা এই মা এখনো শোকে পাগল প্রায়। ঘরে নেই সুখের বাতাস, শুধু রয়ে গেছে সন্তানের স্মৃতি, যা ভারী করে তোলে প্রতিটি কোণ। বাবার বদল কেউ আমাকে ডাকলো না, বাবার বদল কেউ বেড়াইলো না। আর ৩টা সালে বাবা আসি ডাকে, মা নাকি খাইছে। ১৯ জুলাই সংঘর্ষে প্রাণ হারানো স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের বাড়িতে নেই ঈদের আমেজ। স্ত্রী আর 2 সন্তান মিলে যার ঘর ছিল সুখের পূর্ণতা, সেই ঘরে পিছু নিয়েছে দুঃখ কষ্ট। 2 সন্তান নিয়ে সুখ শূন্যতায় বেকুল পুরো পরিবার। আর যে মানুষটা আমি একসঙ্গে মার্কেটে গিয়ে আমার জামা কিনতাম, সে মানুষটাই তো নাই আমার পাশে। তো আমার জামা কিনে কি হবে? এর জন্য ভাই আমি আমার ঈদে কোনো কাপড় চাপড় কিনে নিই। আর বাচ্চা কাচ্চার কাপড়ও তো আমরা একসঙ্গে 2 জনে কিনতাম। তো আমি এবার মার্কেটে আমার বাচ্চার কাপড়ও কিনিনি। স্বৈরাচার পতনের আন্দোলনে প্রাণ হারানো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের পরিবারে নেই ঈদের আনন্দ। সুখের আলো নিভে গেছে, সংসার চলছে কষ্টে। অর্থ সহায়তা মিললেও তাতে টিকছে না জীবিকা। ঈদের কেনাকাটাও স্বপ্নমাত্র। সন্তানের মুখে হাসি ফোটানোর সামর্থ্য হারিয়েছে পরিবারটি। একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কিছু লাগে, ওটা আনি এখন আমার ডাইল ভাতও হয় না, মার্কেট তো দূরের কথা। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের একদফা আন্দোলনে রংপুরে আবু সাইদ, সাজ্জাদ, তাহির জামান, মুন্না সহ নিভে গেছে 7 প্রাণ। তাই ঈদ আনন্দের পরিবর্তে কষ্টই সঙ্গী হয়েছে পরিবারগুলোর। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ঈদের আনন্দে মেতে উঠছেন মানুষ। সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা এবং চা বাগানে পরিবার ও বন্ধুদের সাথে ভাগাভাগি করছেন পর্যটকরা। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি ও চট্টগ্রামের ফয়েজ লেক সহ বিভিন্ন স্থান জমে উঠেছে। এছাড়া শরীয়তপুর, দিনাজপুর ও মৌলভীবাজারেও পর্যটকদের ঢল নেমেছে। সব মিলিয়ে ঈদে প্রকৃতির সৌন্দর্য এবং বিনোদন উপভোগ করে সবাই উৎসবের আমেজে মেতে উঠেছেন। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা জায়গা, সিনারিটা খুব সুন্দর হয়, অনেক মানুষ আসতেছে। আপনারা সবাই আসবেন, দেখবেন,
মনটা আকাশ উড়িয়ে দিবেন। ঈদের ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে এখনো পর্যটক সমাগম রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। কথা বলবো তার সাথে। আব্দুর রহমান, সমুদ্র সৈকতে এখন পর্যটক সমাগম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি, আপনি যথার্থ বলেছেন। আজকে ঈদের চতুর্থ দিন, পাহাড় আর সমুদ্র লোকারণ্য আজকে 4 দিন ধরে কক্সবাজারের 3 ধরনের ঠাঁই নাই। আপনি আমার পিছনে দেখতে পাবেন কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এখন লাখো মানুষের সমাগম রয়েছে। বিশেষ করে গত 4 দিনের চেয়ে আজকে পর্যটক সংখ্যাটা আরো বৃদ্ধি পেয়েছে, যেহেতু আগামী কাল বৃহস্পতিবার শুক্রবার কক্সবাজারে কোনো রুম হোটেল খালি নাই। এবং আমাদেরকে যেটা হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন যে তাদের অনুরোধ জানিয়েছেন যেন তারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসেন। এবং টুরিস্ট পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছেন নিরাপত্তার বিষয় এবং লাইফ গার্ডরা জানিয়েছেন একটা বিষয় সতর্কমূলক যেটা হলো কক্সবাজারে ঘুরতে এসে বিচের পরে শিশুদেরকে বেশি হারানো হয় এবং বৃদ্ধ এবং বয়স্কদের লোকজনদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে মা বাবারা সমুদ্র স্থানে নেমে তাদের বাচ্চাগুলোকে অবহেলায় রাখা, অনেক সময় বাচ্চা হারানোর অভিযোগ আসে। আরেকটা বিষয় যেটা জানিয়েছেন যে এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট পুলিশ রয়েছে, অপরাধীরা রয়েছে, তারা বিভিন্ন নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্ন হয়রানি করার চেষ্টা করে এবং সেদিকে সতর্ক থাকার জন্য বলেছেন। এবং বিশেষ করে কক্সবাজারের যারা হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি যারা রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো তারা তাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু অসাধু কিছু চক্র রয়েছে সবসময় অপ্রীত ঘটনা এবং মূল্যবৃদ্ধির যে অভিযুক্তি রয়েছে সেটা খতিয়ে দেখার জন্য তারা তৎপর রয়েছে। এবং আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারে কিন্তু আগামী 2-4 দিন যে লোক সংখ্যা হবে তারা যদি একটু সচেতন ভাবে চলাফেরা না করে তাহলে অনেক ধরনের দুর্ঘটনা এড়াতে তাদেরকে একটু সতর্কভাবে চলার জন্য টুরিস্ট পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। আরেকটা বিষয় চৈতি যেটা হলো কক্সবাজারে কিন্তু হোটেল সংখ্যা 400 অধিক, কিন্তু এখানে 1 থেকে 1.5 লাখ লোক থাকার ধারণ ক্ষমতা রয়েছে। তাই তাদেরকে যারা আসবে তারা হোটেল বুকিং দিয়ে যারা কক্সবাজার আসে তারা অনুরোধ জানিয়েছেন। এইটি ছিল সব চৈতি আমার কাছে। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। এবারে একই খবর জানবো মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি। কথা বলবো তার সাথে। কুটি, জানাবেন যে সেখানে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? দর্শক দুঃখিত, আমরা আমাদের সহকর্মী সহ যে রিসোর্ট গুলা রয়েছে সেই রিসোর্ট গুলায় মৌলভীবাজারে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। এই আপনাকে একটি বিষয় জানাতে যেটি হচ্ছে যে এইবারকার যে সাজেক বন্ধ থাকা এবং ভারতীয় ভিসা বন্ধ থাকার কারণে মৌলভীবাজারের যে দর্শনীয় স্থান, বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলা, সেখানে উপচে পড়া ভিড়। বিশেষ করে লাউয়াচড়ায় মানুষের অগণিত মানুষের সমাগমে লাউয়াচড়ায় মুখরিত হয়ে আছে এবং চা বাগান যেগুলো আছে সেগুলায় অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে পর্যটন যে স্পটগুলো রয়েছে সেখানে অনেকেই এসেছেন, সবুজের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন এবং মৌলভীবাজারের যে প্রকৃতি, সবুজ প্রকৃতি, সেটাই মানুষ অনেকটা উপভোগ করছেন। এবং কথা বলেছিলাম একাধিক পর্যটক, তারা বলছেন যে এবার ভারতের ভিসা বন্ধ থাকায় তারা বিদেশে যেতে পারেন নাই বলে মৌলভীবাজারকে তারা বেছে নিয়েছেন এবং মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা উপস্থিত হয়ে যে মৌলভীবাজারের প্রকৃতির সৌন্দর্য সেটা তারা উপভোগ করতেছেন। এবং মৌলভীবাজারের যে হাওড়, টিলা, পাহাড়, সেগুলো তারা উপস্থিত হয়ে নানাভাবে মানুষের আনন্দ উপভোগ করছেন এবং মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবং কথা বলেছিলাম যে হোটেল রিসোর্ট মালিকদের সাথে, তারা বলেছেন যে এইবার কয়েক বছরের মধ্যে এইবারই তাদের যে হোটেল ব্যবসা সেটা অনেকটাই সফল হয়েছেন এবং সবগুলা হোটেল মোটেল রিসোর্ট কানায় কোনায় পূর্ণ হয়েছে। কথা তারা জানিয়েছেন যে ঈদের আগেই অনেকগুলা রিসোর্টগুলা বুকিং হয়ে গেছিল এবং এখন পর্যন্ত সেই বুকিংটা অব্যাহত রয়েছে এবং তারা আশা করতেছেন এই ঈদের যে লম্বা ছুটি সেটা পর্যন্ত তারা থাকবে। আমার সাথে আছেন একজন পর্যটক যিনি আসছেন এই মৌলভীবাজারে, তিনি জানাবেন যে এই মৌলভীবাজারে এসে আপনি সবুজের রাজ্যে কি উপভোগ করলেন। আসলে ঈদে এবার ঈদ উল ফিতর একটু লম্বা ছুটি, এ কারণে এখানে আসা একটু সবুজ প্রকৃতি দেখার জন্য। আর চা বাগান দেখলাম, আর রিসোর্টটা খুব সুন্দর, গ্রিনারি। সো আসলে একটু কোলাহল মুক্ত পরিবেশে থাকার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্যই আসা।
হ্যাঁ, যেমনটি আপনি শুনছিলেন যে এই মৌলভীবাজারে যারা পর্যটক আসছেন তারা যেমন মুগ্ধ হয়েছেন এই সবুজের রাজ্যে এসে, এবং যারা এই হোটেল রিসোর্ট এবং পর্যটন সংশ্লিষ্ট যারা ছিলেন তারাও এই অগণিত পর্যটকের আগমনে অনেকটাই উৎফুল্ল হয়ে আছেন। এই ছিল মৌলভীবাজারের পর্যটন নিয়ে সর্বশেষ। কোটি ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যে জমজমাট অবস্থা সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় খোলপেটুয়া নদীর ভাঙনে ভয়াবহ দুর্দশা পড়েছে 10টি গ্রামের মানুষ। সুপেয় পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন দ্রুত খাদ্য ও পানি সরবরাহের ব্যবস্থা করছে এবং সংস্কারের চেষ্টা চালাচ্ছে। ঈদের দিন খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত হয়। লবণাক্ত পানি ঠেকাতে 1050 মিটার রিং বাঁধ নির্মাণ চলছে, যার 60 মিটার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। নৌবাহিনী ত্রাণ সহায়তা শুরু করেছে। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে 20 গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফুল, বাঁধ মেরামত কাজ শুরু হয়েছে কিনা জানাবেন। যে আমি দাঁড়িয়ে আছি বিছট যেখানে ভেঙে গিয়েছিল তার ঠিক বিপরীত দিকে, সেই বিছট এলাকাতেই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভাঙনের ফলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষকের সেই পাকা ধান সবকিছুই নষ্ট হয়েছে। আর আজকের যে সর্বশেষ আপডেট সেটি যদি আমি আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে যে নতুন করে যে ভাঙনটি, সেই ভাঙনটির যে জায়গায় নতুন করে বাঁধ, রিং বাঁধ তৈরি করার যে কাজটি সেটি শুরু হয়েছে গতকাল। যে এই রিং বাঁধটি করা হচ্ছে ওই যে 150 ফুট ভাঙনকে ঠেকাতে এটি করা হচ্ছে 1000 মিটার একটি রিং বাঁধ তৈরি করা হচ্ছে, যার 60 মিটারের বেশি কাজ ইতিমধ্যে কিন্তু এগিয়ে গিয়েছে। এই কাজে গতকালকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ তার সহায়তা কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার এই ভাঙন রোধের কাজটিতে পেয়েছে। একই সাথে একটু বলে রাখা দরকার, আমরা বারবার যেটি সম্প্রচারে এনেছি যে এখানে যে মানবিক বিপর্যয়, খাবারের বিপর্যয়, সুপেয় পানির বিপর্যয় এবং মানুষের যে অতি দারিদ্রতা সৃষ্টি হওয়া, সেই বিপর্যয়ের জায়গা থেকে কিন্তু আজকে নৌবাহিনী এই সাধারণ মানুষের জন্য তারা কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তারা সেই ত্রাণ সহায়তা দিতে পারবে। আমরা আশা রাখছি আপনার মাধ্যমে এর পরবর্তী যে কার্যক্রম এবং ভাঙনের যে ঘটনা, ভাঙন রোধের যে কার্যক্রম, সেগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। চৈতি, সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে 20 গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। সেই পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। অনিয়ম আর দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়া এলজিইডি অফিস। সড়ক উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। অধিকাংশ সড়কের কাজেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ সামগ্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। এ যেন দেখার কেউ নেই। সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। পকেট ভরছে ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর শুরু হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহদরগা এলাকার সড়ক নির্মাণের কাজ। সড়কের পাশেই স্তূপ করে রাখা হয়েছে নিম্নমানের ইট, যা ব্যবহার করা হচ্ছে সড়কের কাজে। যদিও এ কাজে ব্যবহার করার কথা রয়েছে 1 নম্বর মানসম্মত ইট, তবে এই নিম্নমানের ইট দিয়েই রাতের আধারে দায়সারাভাবে করা হচ্ছে নির্মাণ কাজ, যে কাজ নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। প্রথমত হেয়ারিং করছে, দ্বিতীয়ত হেয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যায়। ঢালাই হলে আর একটু ওষার হলে ভালো হতো। সিকুন এই রাস্তা তো এর আগেই তো মোড়া ছিল। সম্প্রতি জেলার ভেড়ামারা উপজেলার রাইটা গোলাপনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি, যে কাজেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ফলে মাস না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। এছাড়াও কুষ্টিয়ার মিরপুর, কুমারখালী সহ জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই এলজিইডির বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়রা বলছেন, রাতের আধারে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রিক দিয়ে দায়সারাভাবে শেষ করা হচ্ছে এসব সড়কের কাজ। সড়ক সংস্কারের নামে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজস্যে লুটপাট করা হচ্ছে বরাদ্দের কোটি কোটি টাকা। রাত দিন রাত কাজ করে
তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। রাস্তায় হলো এলজিডির লোকজন সব লুটিপুটি খাইছে, ঠিকাদাররা লুটিপুটি খাইছে, মাটির ওপরে পিচ ঢালাই দিয়েছে। টিআইবির প্রতিনিধিরা বলছেন এলজিডির কর্মকর্তাদের দুর্নীতির কারণেই সংস্কার কাজে অনিয়মের সুযোগ পাচ্ছে ঠিকাদাররা। সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কোনো কাজে আসছে না সাধারণ মানুষের। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এলজিডি। তারা সব সময় এই অনিয়মটাকে নিয়ম বানাই ফেলছে তারা। তবে সড়ক সংস্কারে অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন এলজিডির এই কর্মকর্তা। আমাদের যে কাজগুলা হয় এটা আমাদের উপজেলা পর্যায়ে আমাদের কর্মকর্তা থাকে এবং আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে। এরা সম্মিলিতভাবেই আমরা যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকি। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত এলজিডির কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।